আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাঠ পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের পরামর্শ বিশেষজ্ঞদের। ইউএনও উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের ক্ষমতার ভারসাম্যের তাগিদ। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। নিউ ইয়র্কে ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগ। গণমাধ্যমকে ব্যবহার করে পতিত স্বৈরাচার সরকার নিজেদের অন্যায়কে ধামাচাপা দিয়েছে অভিমত বিশ্লেষকদের। সাংবাদিকদের স্বাধীনতা নিরাপত্তায় আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। উন্নয়ন যাত্রায় সবসময় পাশে থাকবে জাপান মন্তব্য দেশটির রাষ্ট্রদূতের। এবং ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 7টি সড়ক দুর্ঘটনা, নিহত 1। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মাঠ পর্যায়ে নিরপেক্ষ ও নতুন নেতৃত্ব উঠে আসবে বলে মনে করেন তারা। সেই সাথে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যকার বিরোধ নিরসনে সংসদ সদস্যকে স্থানীয় সরকারে হস্তক্ষেপ করার সুযোগ থেকে বিরত রাখারও পরামর্শ তাদের। স্থানীয় সরকার সংস্কার কমিশন নিয়ে এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। মিজান শাহজাহানের রিপোর্ট। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ডক্টর তুফাইল আহমেদের নেতৃত্বে সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, উপজেলা পরিষদের উপদেষ্টা পদে সংসদ সদস্যদের রাখলে বিরোধ দেখা দেয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে। মন্ত্রী সচিবের মধ্যে বিরোধ দেখা না গেলেও চেয়ারম্যান, ইউএনও এবং এমপিরা কেন বিরোধে জড়ায় তা খুঁজে বের করে সমাধানের সুযোগ এসেছে বলে মনে করেন তারা। জনগণের দ্বারা নির্বাচিত যে তার ক্ষমতা বেশি থাকা উচিত, কারণ সে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, তাকে অ্যাকাউন্টেবল থাকতে হবে টু দ্য পিপল অফ দিস এরিয়া। তো এবং বৈষম্য বিরোধী যত ব্যাপার, যেমন যে কোনো উন্নয়নে আমি মনে করি স্থানীয় সরকার যদি সবল না হয়, যদি তাদের কাছে তেমন বাজেট না থাকে, এবং তাহলে সেটা কিছুতেই সেখানে উন্নয়নটা সব জায়গায় সমানভাবে হয় না। উপজেলা পরিষদ আইনের মধ্যে যখন এমপি সাহেবদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে দিয়েছিলেন, সিটি কর্পোরেশনের উপদেষ্টা কিন্তু এমপি সাহেব না, পৌরসভার উপদেষ্টা এমপি সাহেব না, ইউনিয়ন পরিষদের উপদেষ্টা এমপি সাহেব না। যখন উনি এমপি সাহেব উপদেষ্টা হলেন এবং উপদেষ্টার কাজ উপদেশ দেওয়া, কিন্তু উনি উপদেশ দেওয়ার মধ্যে থাকলেন না, উনি যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন তখন উনি ভাগ করে দিলেন যে চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান, তার সাথে যাতে আমাদের নির্বাহী অফিসার তার একটা দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত বলেও মত বিশেষজ্ঞদের। অন্যদিকে জাতীয় নির্বাচনের দিন পৃথক ব্যালটে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষেও মত আছে কারো কারো। মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের বিধান বাতিল করে কাউন্সিলরদের ভোটে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করার পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। প্রথমে সদস্যরা নির্বাচিত হবেন, তারপর সদস্যরা তাদের নেতাকে নির্বাচিত করবেন। তো ইউনিয়ন পরিষদের উদাহরণ দিয়ে যদি বলি, সেখানে আপনি 9 জন সদস্য প্লাস 3 জন মহিলা সদস্য, নারী সদস্য আছেন। এই 12 জন আগে নির্বাচিত হবেন এবং এই 12 জন ঠিক করবেন তাদের পরিষদের চেয়ারম্যান নেতৃত্ব কে নেবেন, এবং সেখানে বিরোধী দলও থাকতে পারে, বিরোধী নেতৃত্ব থাকবে, এবং তখন পরিষদটা সুন্দরভাবে চলবে। ঢাকা সিটি কর্পোরেশনের কথা চিন্তা করেন, এই সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য অনেক নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, অনেক মেধাবী মানুষ আছেন, কিন্তু কাউন্সিলর হওয়ার জন্য একজন মেধাবী খুঁজে পাবেন না আপনি। সুতরাং তখন যারাই মেয়র হতে চান তারা সবাই তাদের কাউন্সিলর হবেন প্রথমে, তাহলে ওই কাউন্সিলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। সবসময় নির্বাচন করতে যে দেখি রাজনৈতিক প্রভাবটা খুব পড়ে। তো এবার আমি মনে করি তারা বলবে যে প্রতিবার জেনারেল ইলেকশন হওয়ার আগে রাজনৈতিক এই লোকাল ইলেকশনটা যেন আগে হয়ে যায়, কারণ রাজনৈতিক প্রভাব তখন সেখানে পড়বে না। কারণ আরেকটা জিনিস এতে হবে কি, গ্রাসরুট লেভেল থেকে নেতা সৃষ্টি হবে, এবং সেই সব নেতা সৃষ্টি হবে যারা লোকালি লোকদের কাছে পপুলার। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন পর্যবেক্ষকরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, প্রশাসকের কাছে তা আশা করা উচিত নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নিউ ইয়র্কে ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে
অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার সকালে এই অনুমোদন দেয় কমিশন। তাদের বিরুদ্ধে গত 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে জয়সহ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ বা ক্রয় করতে পারবে এই কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ণ সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। গত 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারে এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। পনেরো বছর তাবেদারি করার কারণে মিডিয়াগুলো জনগণের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিডা মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনে গণমাধ্যম শীর্ষক সংলাপে তিনি বলেন, এমন পরিবেশ চাই যেন ভয়ভীতি ছাড়াই সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে পারে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের সম্মানজনক ও নিয়মিত বেতন ভাতা নিশ্চিত করতে হবে। এছাড়া যে সকল প্রতিষ্ঠান লোকসানে রয়েছে তার প্রকৃত কারণও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মাসুদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র জনতার জীবনে নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে দুপুর 12টায় শাহবাগে জড়ো হন সবাই। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে যাত্রা শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি মৎস্য ভবন হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানে জমায়েত হন সবাই। বলেন, খুনি ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আন্দোলন করার কথা ছিল বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর, অথচ ছাত্ররা এখনো রাজপথে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান ইনকিলাব মঞ্চের নেতারা। হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর 20 মিলনায়তনে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক উন্নয়নে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য বাধা, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরা হয় সেমিনারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইকোলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে বক্তব্য দেন বক্তারা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধ এবং তাদের ফেরত পাঠাতে ভূ রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights.
I am just back from an informal consultation in Bangkok at the invitation of the Thai Foreign Minister, where the Foreign Ministers of Myanmar and Laos, Deputy Foreign Minister of China, and the Indian Foreign Secretary were present. This was on the situation in Myanmar. I told them it is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. এ সময় উভয় দেশের লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানান জাপানের রাষ্ট্রদূত। Bangladesh economy should be integrated into the global supply chain. In terms of that, I would like to express the importance of establishing the industrial supply chain so that the regional connectivity in the Bay of Bengal region, including surrounding countries, be fully utilized. গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যাল ইস্যুতে বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর জোট ভূমিকা রাখতে পারে বলে মত বক্তাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। তীব্র ঠান্ডায় সারা দেশে জেঁকে বসেছে শীত। তেঁতুলিয়ায় তাপমাত্রা পারদ নেমেছে 10-এর নিচে। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। এদিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। অনেকের কাছেই শীতের দিন মানেই মিষ্টি রোদে এক কাপ গরম চা, আবার কারো কাছে জীবন জীবিকার প্রয়োজনে কুয়াশার চাদর ভেদ করে ছুটে চলা। শহরে বসে শীতের প্রকোপ ততটা বোঝা না গেলেও দেশের উত্তরাঞ্চলের চিত্রটা একেবারেই ভিন্ন। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। চলতি মাসে না থাকলেও জানুয়ারিতে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কিন্তু সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ আছে, যা গতকাল পর্যন্ত ছিল নিম্নচাপে ছিল, ডিপ্রেশন ছিল। উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগের যে বিভিন্ন জেলাগুলো আছে, বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় যে জেলাগুলো আছে, সেসব অঞ্চলে কিন্তু আগামী 24 তারিখ এবং 25 তারিখে 24 তারিখে মোটামুটি কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে 3টি যাত্রীবাহী বাস সহ 7টি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সকাল 7টার দিকে মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ নামে একজন চালকের মৃত্যু হয়। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে চলনবিল অধ্যুষিত নাটোর অঞ্চলের মানুষ। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমছে শীতের দাপট। সন্ধ্যায় আবারও নামতে থাকে পারদ। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে গাইবান্ধায়ও শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পাহাড়ি জেলা রাঙামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে শীত আরো বেড়েছে। এদিকে সাগরের লঘুচাপের প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টিতে চরম বিপাকে দিনমজুর ও রিকশা চালকেরা। বীজতলা ক্ষতির আশঙ্কা কৃষকদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ায় সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলেছে। প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বেশি। হাসপাতালে ধারণ ক্ষমতার 3-4 গুণ রোগী বেশি আসায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চাপ সামলাতে হিমশিম দশা হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। শীত আসার আগে থেকেই তীব্র শীত পড়তে শুরু করেছিল চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমেও এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন। চুয়াডাঙ্গাতে প্রচুর ঠান্ডা পড়ছে, এই কারণে বাবু ঠান্ডা লেগেছে। 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। আস্তে আস্তে অসুস্থতা বেশি দেখে ভোরের বেলায় হাসপাতালে নিয়ে আসছে। এটার কারণে বমি পায়খানা হচ্ছে, কমছে না। বমিটা কমেছে কিন্তু বাথরুম কমছে না। বাথরুম কমতে নাকি এখন সময় লাগবে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে। এদের মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। শীতজনিত ডায়রিয়া যেটা বিশেষত বাচ্চাদের, সেটার প্রকোপটা একটু বেশি অন্যান্য সময়ের তুলনায়, তবে বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে।
এখানে জনবল কিছুটা সংকট থাকায় আমাদের সাধ্যের মধ্যে যতদূর সম্ভব সবাই পরিশ্রম করে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বাচ্চাদের ডায়রিয়া হাত থেকে রক্ষা পেতে হলে তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানীয় খাবার খেতে হবে, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, 6 মাসের পর বুকের দুধের সাথে পারিবারিক খাবার শুরু করতে হবে, তাদের হাইজিন মেনটেন করতে হবে, হাত ধুয়ে খাবার অভ্যাস করতে হবে, বাথরুম থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবে। শীতকালে ঠান্ডা জনিত রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মহসিনের আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দোষীদের শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার রাজধানীর 300 ফিট এলাকার একটি তল্লাশি চৌকিতে পুলিশের জিজ্ঞাসাবাদকালে বেপরোয়া গতির একটি গাড়ি 3 বুয়েট শিক্ষার্থীকে চাপা দিলে মাসুদের মৃত্যু হয়। এই ঘটনায় গাড়িতে থাকা 3 জনকে গ্রেফতার করে পুলিশ। আমরা আজকে বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে। পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এইটার সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। তাদের কাছ থেকে বেহার উদ্ধার হয়েছে, মাদক উদ্ধার হয়েছে, সুতরাং এই বিষয়গুলি আমরা বিবেচনায় নিতে সক্ষম হয়েছি। সড়ক পরিবহন আইনের মামলায় তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নানা চাপের মুখেও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সত্য সংবাদ প্রচার করায় এটিএন বাংলার প্রশংসা করেছেন জনপ্রিয় কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। কাউরান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। এ সময় নাগরিক টিভির সিইও টিটু রহমান বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন এবং নেতা ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় আলোচিত হন কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে। আবু সাইদের যে মৃত্যু বা এই যে মুগ্ধর যে মৃত্যু, এগুলো তো আপনাদের মূলধারার মিডিয়াতেই তো ফুটেজের মাধ্যমে এসেছে এবং আমরা গণ আন্দোলনটা যখন তুঙ্গে ছিল তখনও কিন্তু আমরা এটিএন বাংলার নিউজ বলুন বা অন্য চ্যানেলের নিউজ বলুন, আপনারা কিন্তু সবগুলোই ওই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনারা প্রকৃত চিত্রটা ফুটিয়ে তুলেছেন। কারণ আমরা তো আসলে আমাদের প্রতিনিধি তো আর এই ঢাকা শহরে ছিল না যারা এই ফুটেজগুলো দিবে, আপনারাই সেই ফুটেজগুলো জোগাড় করেছেন। ডিজিএফআই রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা যা করেছেন অত্যন্ত সাহসিকতার সাথেই করেছেন। আর বিশেষ করে একদম আন্দোলনের শেষের দিকে এসে 5 তারিখে আমি কিন্তু এটিএন বাংলায় নজর রাখছিলাম এবং আপনারা কিন্তু আপনাদের লাইভ যে ব্রডকাস্ট আমি দেখছিলাম যে পুরো আন্দোলনের বিষয়গুলো আপনারা কিন্তু তুলে ধরছিলেন প্রত্যেকটা মুহূর্তে। তো সেজন্য আমি মনে করি যে এটিএন বাংলা তার যেটা দেখাবার তারা দেখিয়েছে শত সীমাবদ্ধতা সত্ত্বেও। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা থাকায় সাধারণ মানুষ এখন প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এখন মূলধারার মিডিয়াতে আপনারা অনেক কিছুই দেখাতে পারছেন, যার জন্য আমাদের যে চাহিদা ছিল দর্শকদের কাছে সেটা কিন্তু এখন অনেক কমে গিয়েছে। এবং নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের থেকে আপনাদেরই দর্শকদের কাছে চাহিদা বেশি থাকবে, এই কারণে যে আপনাদের তো অনেক প্রতিনিধি রয়েছে যাদেরকে আপনারা বিভিন্ন পোলিং সেন্টারে পাঠাতে পারবেন। তো আমরা যারা অনলাইন অ্যাক্টিভিজম করছি আমাদের তো আসলে ওই ধরনের, আপনি জানেন যে ওই ধরনের সুযোগ বা ফ্যাসিলিটি আমাদের নেই যে আমরা প্রতিনিধি প্রতিটি সেন্টারে পাঠিয়ে নির্বাচন কারচুপি হচ্ছে কিনা এগুলি দেখাতে পারবো, আপনারা পারবেন। এ সময় দীর্ঘ 13 বছর পর দেশে ফেরা নাগরিক টিভির সিইও টিটু রহমান বলেন, পতিত ফেসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ নিয়েছিলেন তারা। আমরা যারা বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, আমাদের সকলের একমাত্র কাজ হওয়া উচিত ঐক্যবদ্ধভাবে প্রফেসর ইউনূসকে সহযোগিতা করা, যেন আমরা গণতন্ত্রের পথে যাত্রাটা আমাদের জন্য সুগম হয়। সত্য প্রকাশে সামনের দিনগুলোতে
গণমাধ্যমের ভূমিকা নিয়েও এ সময় আলোচনা করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। প্রায় এক দশক পর আবার প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। কারওয়ান বাজারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের পত্রিকাটির পুনর্যাত্রার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। এরপরই শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে সেখানে। এ সময় কেক কাটেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। পুনর্প্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি। সাপ্লিমেন্ট সহ ৪৮ পৃষ্ঠার এই কাগজ আজ ভোর থেকে পাঠকের হাতে পৌঁছাতে শুরু করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় ৫.৫ বছর পর দেশে ফেরেন মাহমুদুর রহমান। এর আগে ২০০৪ সালে বাজারে আসে আমার দেশ পত্রিকা। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি গ্রামে এখন কেবল শিমের বাগান, যেদিকে চোখ যায় কেবল শিম ক্ষেত। শীতকালীন এই সবজি চাষে লাভবান এখানকার কৃষকরা। সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। ব্যাপক আকারে এর চাষাবাদের কারণে এলাকাটি শিম এলাকা হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। সুনামগঞ্জ থেকে জেলা প্রতিনিধি পঙ্কজ দেব রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ও ধনপুর ইউনিয়নের প্রায় সব এলাকায় সবুজের সমারোহ। সীমান্ত লাগোয়া এসব গ্রাম থেকে উত্তরের মেঘালয় পাহাড় পর্যন্ত বিস্তৃত এই সবুজ ছাউনি মূলত সিমের বাগান। এবার আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন এই সবজির হয়েছে বাম্পার ফলন। সিলেট দিতে আছে, কুমিল্লা দিতে আছে, চিটাগাং দিতে আছে, ঢাকা দিতে আছে, নিমসা দিতে আছে, মানে সারা বাংলাদেশে এরা চালু করতেছে। সিম মনোর কম হইলো, এবার মনোর আমরা এই দামের দিকটা মোটামুটি একটা আগাইছি। কেটে থেকে খালি তুলে দিই পাইকারি জায়গা, পাইকারি থেকে আমরা যদিও এই মৌসুমে সিমের পাইকারি দাম ছিল অনিয়ন্ত্রিত, কখনো কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা, আবার কখনো বিক্রি হয়েছে ১১০ টাকা পর্যন্ত। ১০০ থেকে ৭০ পর্যন্ত মানে আমরা চাহিদা পাইছি। বিক্রি ভালো, দাম একটু বেশি আর কি, আপনার খরচও বেশি এবার, কিন্তু দামও বেশি। জেলায় এবছর সিমের আবাদ হয়েছে ১৭৪১ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন ১৭ মেট্রিক টন। মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে তারা তাদের উৎপাদিত ফসল তারা ন্যায্য মূল্য পায় এবং এই শিম শুধু সুনামগঞ্জ জেলায় না, সুনামগঞ্জ জেলার বাইরেও তারা বিক্রি করে লাভবান হচ্ছে এবং তাদের দেখা দেখি অনেক চাষি সিম চাষে আগ্রহ প্রকাশ করছেন। এবার সিম চাষে লাভবান হলেও সার ও প্রয়োজনীয় উপকরণের দাম কমানোর দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ছেলেরা পারলেও হার মানল মেয়েরা। কিছুদিন আগে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা, কিন্তু ব্যর্থ হলো মেয়েরা। মালয়েশিয়ায় প্রতিযোগিতার ফাইনালে ভারতকে মাত্র ১১৭ রানে বেঁধে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হারল ৪১ রানের বড় ব্যবধানে। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৭ রান তোলে ভারত। জবাবে ২ উইকেটে ৪৪ সংগ্রহ করে জয়ের পথেই ছিল সুমাইয়া আক্তারের দল। এরপর ধসে পড়ে বাংলাদেশের কিশোরীদের ব্যাটিং লাইন আপ। মাত্র ৭৬ রানে অল আউট হয়ে শিরোপা জয়ের আনন্দে ভাসে ভারতের মেয়েরা। খেলার শেষ সময়ের গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে দাপট দেখিয়ে খেলার ৩০ মিনিটে পেদ্রির গোলে লিড নেয় কাতালানরা। বিরতির পর মাঠে ফিরে খেলার ৬০ মিনিটে ম্যাচের সমতা ফেরান রদ্রিগো ডি পল। ম্যাচটি তখন জয়ের দিকে যাচ্ছিল।
৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন বদলি খেলোয়াড় আলেকজান্ডার সল্ট। এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো দিয়েগো সিমিওনের দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। মাঠ পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের পরামর্শ বিশেষজ্ঞদের। ইউএনও উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের ক্ষমতার ভারসাম্যের তাগিদ। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। নিউ ইয়র্কে ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগ। গণমাধ্যমকে ব্যবহার করে পতিত স্বৈরাচার সরকার নিজেদের অন্যায়কে ধামাচাপা দিয়েছে অভিমত বিশ্লেষকদের। সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তায় আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। উন্নয়ন যাত্রায় সবসময় পাশে থাকবে জাপান মন্তব্য দেশটির রাষ্ট্রদূতের। এবং ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 7টি সড়ক দুর্ঘটনা, নিহত 1। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।